আচ্ছা, আজকে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের আরো কিছু এক্সাম্পল দেখব। প্রথম যে এক্সাম্পলটি হচ্ছে সেটি হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করা, তার মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করাটা হচ্ছে আমাদের কাজ। আমরা সবাই জানি যে ত্রিভুজ ক্ষেত্রফলের বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে আমরা সেই সূত্রটা দেখতে পাচ্ছি, হাফ ইন্টু ভূমি, এল দিয়ে ভূমিকে প্রকাশ করেছে এবং পি দিয়ে লম্বকে প্রকাশ করা হয়েছে, এল ইন্টু ভূমি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, তো আমাদের এই প্রোগ্রামটি শুরু এবং শেষে স্টার্ট এবং স্টপ আছে, শুরুতে স্টার্ট এবং শেষে স্টপ, এই দুইটা থাকে নরমালি ফ্লোচার্ট গুলোতে। আচ্ছা, তারপরে সামান্তরিক ক্ষেত্রের ভিতরে রিড এল কমা পি এই কথাটি আছে, তার মানে হচ্ছে যে ভূমি এবং লম্ব এই দুইটা জিনিসকে ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিচ্ছি। আমরা জানি যে ইনপুটকে আসলে একটা সামান্তরিক ক্ষেত্রের মধ্যে রাখা হয়, সেই কারণে এখানে এল এবং পি কে আসলে এই সামান্তরিক ক্ষেত্রের মধ্যে রাখা হচ্ছে এবং এখানে ইউজার আসলে ইনপুট দিবে, ভূমি এবং উচ্চতা ইউজার কিবোর্ড থেকে ইনপুট দিবে। এবং তারপরে আয়তাকার ক্ষেত্রটির মধ্যে আসলে এরিয়া ভ্যারিয়েবলের মধ্যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতাকে রাখা হচ্ছে, তার মানে এই যে এরিয়া যে ভ্যারিয়েবলটা আছে তার মধ্যে আসলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করা হচ্ছে, এই ভ্যারিয়েবলটার মধ্যে ওই ক্ষেত্রফলটা অ্যাসাইন হয়ে যাচ্ছে। এবং তারপরে যে কাজটা আমরা করতেছি সেটা হচ্ছে আউটপুটে ইউজারকে ক্ষেত্রফলটা ক্যালকুলেট করে দেখাচ্ছি যে প্রিন্ট এরিয়া, তার মানে হচ্ছে যে ইউজার এখন স্ক্রিনে এই লাইনটার মাধ্যমে আসলে সে যে ইনপুট দিল ভূমি আর উচ্চতা, সেই ইনপুটের জন্য এরিয়া কতটুক হলো সেই এরিয়াটা আসলে এখানে দেখা যাচ্ছে, এখানে সে দেখতে পাচ্ছে, স্ক্রিনে আসলে দেখতে পাচ্ছে। আচ্ছা, তো এটা যেহেতু আউটপুট প্রকাশ করতেছে তাই এখানেও আসলে আমরা সামান্তরিক ক্ষেত্র ইউজ করছি। আচ্ছা, এবং লাস্টে এইটা দেখানোর পরে আসলে আমাদের প্রোগ্রামটা আমরা স্টপ করে দিচ্ছি। তো এভাবে আসলে আমরা একটা ফ্লোচার্ট ডিফাইন করতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আরো অনেক ফর্মুলা থাকতে পারে, তো সেগুলোর জন্য হয়তো ইনপুট প্যাটার্নটা অন্যরকম হতে পারে এবং তখন সেই অনুযায়ী সূত্রটা হয়তো অন্যরকম হতে পারে। আচ্ছা, তারপরে যে এক্সাম্পলটি দেখবো সেটি আসলে একটু ক্রিটিক্যাল, সেটি ফিবোনাচি সিরিজ। আমরা জানি যে ফিবোনাচি সিরিজ হচ্ছে এমন একটা সিরিজ যে সিরিজের প্রত্যেকটি সংখ্যা তার আগের সংখ্যা দুটি যোগফল, যেমন 0 1 যদি প্রথমে থেকে থাকে তারপরে এই দুইটার যোগফলটা তারপরে সংখ্যাটা 1, আবার এই 1 আর এই 1 এর যোগফলটা হচ্ছে 2, সেটা আবার তারপরে সংখ্যাটা, তারপরে এই দুইটা সংখ্যাকে যোগ করে আবার 3, আবার 3 আর 2 কে যোগ করে হচ্ছে 5, আবার 5 আর 3 কে যোগ করে হচ্ছে 8, আবার 8 আর 5 কে যোগ করে হচ্ছে 13, এরকম করে করে আর কি, মানে প্রত্যেকটা সংখ্যা তার আগের যে কোনো দুইটা সংখ্যার যোগফল। ফিবোনাচি সিরিজের বৈশিষ্ট্য হচ্ছে এরকম। আচ্ছা, তো এখানে আমরা হিউম্যান ক্যালকুলেশন যেভাবে করি সেইভাবে একটা সিমুলেশন দেখানো হয়েছে। আসলে এই হিউম্যান ক্যালকুলেশনটা আসলে পরবর্তীতে আমরা ফ্লো চার্টের মাধ্যমে প্রকাশ করব, পরে যে স্লাইডটি আছে সেখানে। আচ্ছা, তো এখানে আমরা স্টেপ 1 এ দেখতেছি যে ফার্স্টে f নট এর মধ্যে 0 এবং f1 এর মধ্যে 1 রেখে নিচ্ছে। তার মানে হচ্ছে যে আমরা শুরুতেই 0 আর 1 কে অ্যাসাইন করে রাখতেছি f1 f0 আর f1 এর ভিতরে, এবং এই দুইটা সংখ্যার যোগফলকে 0 আর 1 এর যোগফলকে, যে 0 আর 1 এর যোগফলকে আমরা আসলে এই FIB, তার মানে এই রেজাল্টটা FIB এর মধ্যে রাখতেছি। তার মানে যেটা দাঁড়াচ্ছে আসলে এখন যে এই প্রথম তিনটা সংখ্যা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 0 1 1, এই যে 0 1 1। আচ্ছা, তারপরে কাজটা কি হবে? তারপরে কাজটা হবে সিম্পলি এই যে তিনটা সংখ্যা আছে এই তিনটা সংখ্যার মধ্যে সিম্পলি এখন এই দুইটাকে যোগ করতে হবে, এই দুইটাকে যোগ করে থার্ড যে সংখ্যাটা সেটা হিসেবে লিখতে হবে। তার মানে 1 আর 1 কে যোগ করে এখন 2 লিখতে হবে, 1 আর 1 কে যোগ করে 2 বানাতে হবে। তো এই জন্য দেখা যাচ্ছে যে আগে যেটা f0 ছিল 0 এবং f1 ছিল 1, তো এখন আমাদের জিনিসটা একটু চেঞ্জ হয়ে যাবে, এখন f0 হয়ে যাবে 1 এবং f1 হয়ে যাবে, সেটা আসলে 1 হয়ে যাবে। তার মানে হচ্ছে যে আসলে আমাদের প্রত্যেকবার f0 যেটা থাকবে সেটা বাদ চলে যাবে এবং f1টা, পুরান যে f1টা সেটা আসলে এখন নতুন f0 হয়ে যাবে, এবং পুরান যে FIB বা যে রেজাল্টটা সেটা আসলে আমাদের এখন f1 হয়ে যাবে। আমরা আরো কয়েকটা স্টেপ দেখলে আসলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ড যে স্টেপটা সেটাতে দেখা যাচ্ছে যে f0 এর জায়গায় f1, এই f1টা হচ্ছে আগের f1, আগের f1 মানে হচ্ছে স্টেপ 1 এর f1। আমরা দেখেছি যে স্টেপ 1 এর f1টা আসলে কি ছিল? 1 ছিল, সো এই জন্য এখানে f0 এর জায়গায় 1 চলে আসছে, এবং তারপরে f1 এর জায়গায় চলে আসছে FIB, তার মানে এই যে FIB যেটা বের করতেছিলাম সেটা এখন নতুন f1 হয়ে যাচ্ছে,
সেই জন্য এখানে f1 এর জায়গায় এখন 1 চলে আসছে। এই যে এই একটা, এই এক আর এই এক এখন f0 আর f1 এর জায়গায় চলে আসলো। তার মানে এখন রেজাল্টটা চলে আসছে fib equals to 1 + 1 = 2। এখন কি হবে, এখন যে স্টেপটা হবে সেই দুইটার মধ্যে, সেটার মধ্যে এই দুইটা থাকবে, আগেরটা কিন্তু বাদ চলে যাবে। তার মানে এখন f1 আর fib চলে আসবে, f1 টা চলে আসবে f0 এর মধ্যে, fib টা চলে আসবে f1 এর মধ্যে। আরেকবার বলি, f1 টা চলে আসবে f0 এর মধ্যে এবং fib টা চলে আসবে f1 এর মধ্যে। তো সেই কারণে আসলে আমাদের এখানে এখন 1 আর 2 চলে আসছে, এই যে এই 1 টা আর এই 2 টা এখন আমাদের এখানে চলে আসছে, এই যে 1 আর 2 এর মধ্যে। এখন এইটাকে যোগ করলে fib কে যোগ করলে আমরা 1 + 2 = 3 পাচ্ছি। আচ্ছা, একই রকম ভাবে স্টেপ 4 স্টেপ 5 চলবে, একই রকম ভাবে এই যে f1 আর fib যোগ করব, এই যে f1 আর fib মানে 2 আর 3 যোগ করব, এই যে আবার 2 আর 3 যোগ হচ্ছে 5। আবার দেখা যাবে যে এরপরে স্টেপে 3 আর 5 যোগ করব, এই যে দেখা যাচ্ছে যে 3 আর 5 যোগ করতেছি। এবং প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগের স্টেপের f1 পরের স্টেপের f0 হবে, এবং আগের স্টেপের fib পরের স্টেপের f1 হবে, এবং এরকম করে করে প্রসেসটা আসলে কন্টিনিউ করবে। আচ্ছা, এর পরের স্লাইডটিতে আমরা ফিবোনাচি সিরিজ স্টার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, এই অ্যালগরিদম এবং ফ্লোচার্টটি যে এই যে ফ্লোচার্টটি আছে সেটা আসলে এইচএসসি এর প্রকৌশলী মুজিবুর রহমানের বই থেকে ডাইরেক্ট কপি করে, ইনফ্যাক্ট আসলে ছবি তোলা এখানে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখানে আমরা অ্যালগরিদম আর ফ্লোচার্টটি পাশাপাশি দেখতে পাচ্ছি। আচ্ছা, আগের স্লাইডটিতে আমরা যে কাজগুলো করেছিলাম আসলে প্রত্যেকটা স্টেপই এখানে আসলে একটা অ্যালগরিদম আর ফ্লোচার্টের মাধ্যমে দেখানো হচ্ছে। প্রথম স্টেপ অবশ্যই স্টার্ট এবং শেষের স্টেট হচ্ছে স্টপ, এখানেও স্টার্ট এবং স্টপ, যে কোনো অ্যালগরিদমের শুরু এবং শেষ স্টার্ট এবং স্টপ। মাঝখানে 2 থেকে 11 এর মধ্যে আসলে কাজগুলো হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস এখনো বলা হয়নি, সেটা হচ্ছে এন এর গুরুত্বটা আসলে কি। এই যে এনটা আছে, এই এনটা আসলে কি? এনটা হচ্ছে ইউজার একটা ইনপুট দিবে, এই ইনপুটটা হচ্ছে যে কততম পর্যন্ত আমরা ফিবোনাচি সিরিজ বের করতে চাই। যদি 5 হয় তাহলে 5টা ফিবোনাচি সিরিজ সংখ্যা আমরা বের করব, যদি 6 হয় তাহলে 6টা ফিবোনাচি সংখ্যা আমরা বের করব, যদি 10 হয় তাহলে 10টা ফিবোনাচি সংখ্যা আমরা বের করব। আচ্ছা, তো এখন এখানে যে কাজটা করতেছি যে প্রথমে একটা সংখ্যা রিড করতেছি, রিড এন, তার মানে হচ্ছে এটা ইউজারের কিবোর্ড থেকে দিবে, এবং এটা যেহেতু ইনপুট দিচ্ছে তাই এটা দেখা যাচ্ছে যে ফ্লোচার্টের মধ্যে আসলে একটা সামান্তরিক ক্ষেত্রের মধ্যে আছে। এখানে ইউজার দিবে এন, তার মানে কতটা সে ফিবোনাচি সংখ্যা দেখতে চাচ্ছে সেই ইনপুটটা আমরা এখান থেকে নিচ্ছি। আচ্ছা, তারপরে যে স্টেপটা আছে সেটা হচ্ছে যে একদম প্রথম যে দুইটা ফিবোনাচি সংখ্যা 0 আর 1, এই 0 আর 1 কে আসলে আমি এখানে ডিফাইন করে দিচ্ছি, 0 আর 1। এই 0 আর 1 কে ডিফাইন করে দিয়ে তারপরে আমরা তাকে আবার রাইট করে দিচ্ছি, তার মানে হচ্ছে মনিটরে এটা একদম শুরুতেই দেখাই দিচ্ছি যে 0 আর 1 এটা থাকবে অলওয়েজ। এই যে এখানে আউটপুট হিসেবে, আউটপুটের জন্য সামান্তরিক ক্ষেত্র চলে আসলো f0 আর f1, তার মানে 0 আর 1, এই 0 আর 1 কিন্তু এই যে এই 0 আর 1 কিন্তু এখন ইউজার কিবোর্ডে দেখতে পাচ্ছে, সরি মনিটরে দেখতে পাচ্ছে। আচ্ছা, তারপরে যে কাজটা করা হচ্ছে i = 1, এই i = 1 টা হচ্ছে সিম্পল একটা কাউন্টার হিসেবে কাজ করছে। এই কাউন্টারটার কাজটা কি? এই কাউন্টারটার কাজ হচ্ছে আমাদের যে ইউজার ইনপুট দিছে যে n পর্যন্ত ফিবোনাচি সংখ্যাগুলোর যোগ করতে হবে, মানে n সংখ্যক ফিবোনাচি সংখ্যা সে দেখতে চাচ্ছে। তো এই i = 1 দিয়ে আমরা আসলে ওই কাউন্টারটা শুরু করলাম, যে এখন আমাদের কাউন্ট করা শুরু হবে। আচ্ছা, কাউন্ট করা শুরু হবে মানে কতটা ফিবোনাচি সংখ্যা বের করতেছে সেটা আসলে কম্পিউটার ইন্টারনালি আসলে এই কাউন্টিংটা করবে, এবং দেখা যাচ্ছে যে এই লাইনটা আসলে এই যে এখানে একটা আয়তাকার ক্ষেত্রের মধ্যে আছে। আচ্ছা, তো এটা আয়তাকার ক্ষেত্রের মধ্যে রাখার কারণটা হচ্ছে যে এটা আসলে কম্পিউটার ভিতরে ইন্টারনালি i ভ্যারিয়েবলের মধ্যে আসলে 1 কে রাখবে। যখন আমরা ইন্টারনালি এই কাজগুলো করে থাকি তখন আসলে আয়তাকার ক্ষেত্র ইউজ করি। আচ্ছা, যাই হোক, তো তারপরে যে স্টেপ 6টা আছে, 6 নাম্বার স্টেপে যেটা হচ্ছে যে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে ওই যে f0 আর f1 এই দুইটাকে আসলে যোগ করতেছি, তার মানে 0 আর 1 যোগ করে এখন আসলে আমরা 1 বানায় ফেলতেছি। তার মানে এই যে এখানকার কাজটা হচ্ছে এই যে f0 0 আর 1 যোগ করে আমরা আসলে 1 বানায় ফেলতেছি, তার মানে এখানে আসলে 0 আর 1 যোগ হয়ে 1 হয়ে যাচ্ছে, a5 এর মধ্যে এখন 1 আছে। এই একটা আবার রাইট করে দিচ্ছি, দ্যাট মিন্স এই একটা রাইট করে দেওয়ার মানে হচ্ছে যে এই যে 0 1 এটা তো রাইট হয়ে গেছে অলরেডি, তারপরে এই একটা এখন কিন্তু আসলে ইউজার দেখতে পাচ্ছি যে আমরা এই স্টেপ 7টাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এই যে স্টেপ 7 হিসেবে রাইট fib। তাহলে এখন আমরা আসলে কতটুকু আসলাম, 0 1 1 এই পর্যন্ত কিন্তু আমরা প্রিন্ট করে ফেলেছি। আচ্ছা, তারপরে যে কাজটা সেটা হচ্ছে যে আমরা ওই যে কাজটা করতেছিলাম যে এইটাকে এখন f0 বানাবো আর এটাকে এখন f1 বানাবো। এখানে দেখা যাচ্ছে একই কাজ করা হচ্ছে, এই যে আগের যে f1 টা সেটাকে f0 বানানো হচ্ছে, আর আগের যে
রেজাল্টটা FIB সেটাকে এখন F1 করা হচ্ছে। এবং এই কাজটুকু করার পরে যে দেখা যাচ্ছে এখানে দুইটা স্টেপ দেখানো হচ্ছে, একটা আয়তাকার ক্ষেত্রের মধ্যে আছে, কারণ এটা কম্পিউটার ইন্টারনালি কাজটা করবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার বলে দেওয়া যায় যে এখানে এই দুইটা আসলে আলাদা করে না লিখে একটা স্টেপের মধ্যেও লেখা যেত, তার মানে একটা আয়তাকার ক্ষেত্রের মধ্যে আসলে এই দুইটা কাজ করা যেত। ইভেন এখানেও একটা আয়তাকার ক্ষেত্রের মধ্যে দুইটা কাজ করা যেত, এটা আসলে আলাদা করে করতেছে কারণ হচ্ছে এটা যখন আমরা সি কোড লিখবো তখন আসলে এই দুইটাকে আলাদা স্টেটমেন্ট হিসেবে লিখি, সেই কারণে আসলে এই দুইটাকে আলাদা আয়তাকার ক্ষেত্রে রাখা হয়েছে। আচ্ছা, তো তারপরে যে স্টেপ 10টার কাজ হচ্ছে, ইনফ্যাক্ট এখানে দুইটা না তিনটাই একসাথে লিখে যেত, কারণ তিনটা একই কাজ করতেছে, তো একটা আয়তাকার ক্ষেত্রের মধ্যে তিনটা রাখলে কোনো ক্ষতি নাই। আচ্ছা, এখানে যে লাস্টে স্টেপ 10টা আছে, সেই স্টেপ 10টা আমরা যেটা করতেছি i = i+1, তার মানে ওই যে আমরা যে কাউন্টারটা চালু করছিলাম সেই কাউন্টারটার ভ্যালু এখন 1 বাড়ায় দিচ্ছি। তার মানে কাউন্টারটার ভ্যালু আগে যদি 1 থাকতো এখন 2 চলে আসতেছে। তার মানে হচ্ছে যে আমরা অলরেডি 0 1 1 পর্যন্ত প্রিন্ট করার পরে চেক করতেছি, মানে আমরা i এর ভ্যালু কিন্তু এখন আমাদের 2 চলে আসে। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে তিনটা প্রিন্ট হয়ে যাচ্ছে অলরেডি, বাট আমাদের এখানে i এর ভ্যালু কত আসলো? i এর ভ্যালু 2 আসলো। আচ্ছা, এই চেকটা কি? চেকটা হচ্ছে যে আমরা যে ওই যে কাউন্টারটা চালু করছিলাম i এর মধ্যে, সেই কাউন্টারটাকে ওই যে ইউজার যতগুলো দেখতে চায় তত পর্যন্ত চলে আসছে কিনা। যদি চলে আসে, যদি মানে i n এর চেয়ে ছোট হয় তার মানে হচ্ছে এখনো চলে আসে নাই, চেক মানে i n এর চেয়ে ছোট আছে, তার মানে হচ্ছে এখনো আমার আরো কিছু ফিবোনাচি সংখ্যা বের করতে হবে। এই জন্যই if yes যদি হয় তাহলে go to step 6, তার মানে আবার এখানে চলে আসবো, আবার ওই যোগটা করব, আবার লিখবো, আবার ওই ভ্যালু অ্যাসাইন করব, এই স্টেপগুলো কন্টিনিউ করতে থাকবেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে আবার স্টেপ 6 এ চলে আসা, মানে কি এই স্টেপে চলে আসা। এই স্টেপে দেখা যাচ্ছে যে f0 এর ভ্যালু কিন্তু হচ্ছে 1 এবং f1 এর ভ্যালু হচ্ছে কিন্তু এটাও 1, কারণ ওই যে আমরা এটা আসলে এই স্টেপ 2 টায় আছে, এই যে এই 1 আর এই 1 কিন্তু এখন f0 আর f1 এর মধ্যে আছে। সো এই দুইটাকে যোগ করলে কিন্তু আমরা f5 এর মধ্যে এই যে 2টা পাচ্ছি, এই 2টা আবার আমরা লিখে ফেলতেছি, রাইট করতেছি। তার মানে এখন মনিটরে 0 1 1 2 এই চারটা সংখ্যা আসলে দেখতে পাচ্ছি, রাইট f5 মানে হচ্ছে 0 1 1 2 এই চারটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। তার মানে এখানকার এই যে স্টেপ 2 পর্যন্ত আমরা কিন্তু করে ফেললাম এই কাজটা। দেন আবার একই রকম ভাবে অ্যাসাইন করব। অ্যাসাইনের কাজটা হচ্ছে এই দুইটা অ্যাসাইন 1 আর 2 এই দুইটা অ্যাসাইন করতেছি। আচ্ছা, এই দুইটা অ্যাসাইন করার পরে আমরা আবার i এর ভ্যালু একবার আছে এবং আবার চেক করতেছি i কি ছিল, i মানে হচ্ছে কাউন্টার, যে ইউজার যতগুলো ভ্যালু চাচ্ছে ততগুলো ভ্যালু এখানে চলে এসেছে কিনা। যদি চলে না আসে তাহলে আবার যাবে এবং আবার 2 আর 3 এখন 2 আর 1 এখন যোগ করবেন এবং এই 2 আর 1 যোগ করে কিন্তু 3 পাচ্ছেন। এই যে এখানে তখন 3 লিখে দেবে, যেমন এখন 0 1 1 2 3 পর্যন্ত লেখা হয়ে গেল। এবং এইভাবে আসলে অ্যালগরিদমটি আবার একই রকম ভাবে i এর ভ্যালু 1 বাড়াবে, তার মানে হচ্ছে যে আবার কাউন্টার 1 বাড়াবে, তার মানে আরেকটা সংখ্যা আমি যেহেতু বের করে ফেলছি আবার 1 বাড়াবো, বাড়ানোর পরে এরকম করতে করতে আবার চেক করব যে সেটা আসলে n এর চেয়ে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে আবার এরকম একই কাজ বারবার করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমরা ইউজার যতগুলা আউটপুট দেখতে চেয়েছে ততগুলো আউটপুট এসে না আসা পর্যন্ত আমরা এই কাজটা করতেই থাকবো। যখন এটা মিথ্যা হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যে আমরা প্রোগ্রামটা স্টপ করে দিব, তার মানে প্রোগ্রামটাকে বন্ধ করে দিব, স্টপ করে এক্সিকিউশন শেষ করে দিব। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে চেকিংটা আসলে ডায়মন্ড শেপের মধ্যে, ওই যে এই চেক i is less than n, এটা ডায়মন্ড শেপের মধ্যে যদি ইয়েস হয় তাহলে আসলে আবার একই রকম আবার লুপের মধ্যে কাজ করতেছে, আবার যদি না হয় তাহলে আসলে শেষ করে দিচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে রাখা যায়, এইটা যেহেতু একটা বই থেকে নেওয়া হয়েছে এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে আমরা যেটা এখানে যদি 5 দেই তাহলে আমাদের আসলে উদ্দেশ্য হচ্ছে এরকম যে 0 1 1 2 3, মানে এই 5টা সংখ্যা দেখাবে। বাট এটাতে একটা সমস্যা আছে। এই সমস্যাটা হচ্ছে যে এই অ্যালগরিদমটা এমন ভাবে ডিজাইন করতে যাতে শুরুতে 0 আর 1 অলওয়েজ লিখে ফেলবে। এই যে এখানে রাইট কিন্তু একবার লিখে ফেলতেছি, কোনো ক্যালকুলেশন ছাড়াই 0 আর 1 লিখে ফেলতেছি। 0 আর 1 লিখে ফেললাম, তার মানে হচ্ছে যে আমাদের দুইটা সংখ্যা কিন্তু অলরেডি লেখা হয়ে গেল। তারপর থেকে আমরা কিন্তু কাউন্টারটা চালু করতেছি এবং কাউন্টারটা যে চালু করতেছি সেটা আবার চালু করতেছি 1 থেকে। এই 1 মানে হচ্ছে যে আমরা অলরেডি একটা সংখ্যা লিখে ফেলছি। সো এই কয়েকটা জিনিস এই অ্যালগরিদমটা বা এই বইয়ের অ্যালগরিদমটা একটু সমস্যা আমার কাছে মনে হয়েছে। তো এইটা আসলে সমাধান করা যায়, একটু ভ্যালু ট্যালু একটু চেঞ্জ করে নিলেই আসলে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। তো এটা আসলে এত বেশি গুরুত্বপূর্ণ কিছু না, হয়তো এখানে 6 দিলে এখানে হয়তো 6টা না আরো কিছু বেশি প্রকাশ করবে, 6টা বা 7টা বা 8টা এরকম কয়েকটা সংখ্যা প্রকাশ করবে, মানে একটা বা দুইটা বেশি চলে আসবে।
আচ্ছা, এটাকে ঠিক করা যাবে, অবভিয়াসলি এটা ঠিক করা যাবে। এই এখানকার ভ্যালু, আই এর ভ্যালুটাকে যদি ঠিক মতো অ্যাসাইন করি তাহলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, ফিবোনাচি সিরিজের পরে আমরা আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে যে জোড় সংখ্যাগুলোর স্কয়ারের যোগফল, দ্যাট মিন্স 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস n স্কয়ার পর্যন্ত। n এর মান হচ্ছে ইউজার দিবে, যে এটা যদি 10 দেয় তাহলে 10 স্কয়ার পর্যন্ত যোগগুলা চলবে। আচ্ছা, এই জিনিসটা, এই স্কয়ারের বা আমরা জোড় সংখ্যাগুলোর যোগফল আগের যেই টিউটোরিয়ালটা ছিল সেই টিউটোরিয়ালটার মধ্যে জোড় সংখ্যাগুলোর যোগফলটা দেখেছি। পার্থক্য হচ্ছে শুধু আমাদের এখানে i ইনটু i হয়ে যাবে, যে স্কয়ারের কাজটা করতেছি। 4 ইনটু 4 স্কয়ার মানে কি, একই সংখ্যাকে দুইবার গুণ করা, মানে 2 স্কয়ার মানে 2 ইনটু 2, 4 স্কয়ার মানে 4 ইনটু 4, 6 স্কয়ার মানে 6 ইনটু 6। সেই কাজটা আমরা এখানে করতেছি, i ইনটু i করতেছি। সো এখানে যেহেতু করতেছি, এখানেও এই কাজটি হচ্ছে সাম প্লাস i ইনটু i হচ্ছে। জাস্ট চেঞ্জ হচ্ছে এই জায়গাটায়, জোড় সংখ্যাগুলোর যোগফল যেরকম হইতো সেরকম একই রকম ভাবে এখানে জাস্ট i ইনটু i চলে আসতেছে, বাকি সবকিছু একই রকম ভাবেই চলতেছে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।